আজও অফিসে লেট হয়ে গেল। কেয়ারফুল না থাকলে এই ধরনের দুর্ঘটনা কিন্তু আমাদের সঙ্গেও ঘটতে পারে। কিন্তু এরকম কেন হয় বলো তো? আসলে আমাদের শরীরে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড ইত্যাদি আয়ন উপস্থিত থাকে, আর এই সব আয়ন তড়িৎ পরিবহন করে। এছাড়াও আমাদের ডেইলি লাইফে আমরা যে জল ব্যবহার করি সেটি বিশুদ্ধ জল নয়। এই জলেও বিভিন্ন আয়ন উপস্থিত থাকে যেগুলি তড়িৎ পরিবহন করে, যার ফলে ভিজে হাতে সুইচ অন বা অফ করলে আমাদের ইলেকট্রিক শক লাগে। তোমরা অলরেডি জানো যে পরিবাহী দু ধরনের হয়, ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই ইলেকট্রনীয় পরিবাহী ও তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে আবার দুটি ভাগে ভাগ করা যায়। আবার পরিবাহীর সঙ্গে সম্পর্কযুক্ত ওহমের সূত্র সম্পর্কে তো তোমরা অলরেডি জানো। আবার ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহীর মতো তড়িৎ বৈশ্লেষিক পরিবাহীর ক্ষেত্রেও ওহমের সূত্র অ্যাপ্লিকেবল। ওহমের সূত্রের গাণিতিক রূপে উপস্থিত সমানুপাতিক ধ্রুবককে আমরা পরিবাহীর রোধ বলি। তাহলে চলো প্রথমেই আমরা পরিবাহীর রোধ সম্পর্কে জেনে নিই। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে উক্ত পরিবাহী ওই প্রবাহের বিরুদ্ধে যে বাধার সৃষ্টি করে তাকেই ওই পরিবাহীর রোধ বলা হয়। রোধের এককটি তোমরা স্ক্রিনে দেখে নাও। আবার কোনো পরিবাহীর রোধ ওই পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট পরিবাহীর রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। রোধাঙ্কের এককগুলিও তোমরা দেখে নাও। কোনো পরিবাহীর রোধের অনন্য কি হলো তার পরিবাহিতা। এবার পরিবাহিতার এককগুলি আমরা দেখে নিই। তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এবার চলো আমরা আপেক্ষিক পরিবাহিতা সম্পর্কে জেনে নিই। আমরা অলরেডি জানি যে R ইজ ইকুয়াল টু রো ইন্টু L বাই A, আর আপেক্ষিক রোধের অনন্যককে আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। আপেক্ষিক পরিবাহিতা ও কোষ ধ্রুবকের সম্পর্কটি তোমরা দেখে নাও। 1 সেন্টিমিটার দূরে অবস্থিত এবং 1 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুটি সমান্তরাল তড়িৎদ্বারের মধ্যবর্তী দ্রবণের পরিবাহিতাকে আপেক্ষিক পরিবাহিতা বলা হয়। এই আপেক্ষিক পরিবাহিতার সিজিএস ও এসআই একক তোমরা দেখে নাও। আবার আপেক্ষিক পরিবাহিতার 3 নম্বর সমীকরণে L বাই A রাশিটিকে কোষ ধ্রুবক বলা হয়। কোষ ধ্রুবকের এককগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও। তবে এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে নির্দিষ্ট পরিবাহিতা কোষের কোষ ধ্রুবকের মান নির্দিষ্ট। এখন তোমরা হয়তো ভাবছো এই পরিবাহিতাকে তোমরা কিভাবে মেজার করবে। চলো সেটা জেনে নিই। তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য যে কোষ ব্যবহার করা হয় তাকে কন্ডাক্টিভিটি সেল বা পরিবাহিতা কোষ বলে। এবার চলো এই কন্ডাক্টিভিটি সেলের সরল গঠনটি জেনে নিই। এই পরিবাহিতা কোষে দুটি তড়িৎদ্বারকে পরস্পরের থেকে নির্দিষ্ট দূরত্বে সমান্তরালভাবে রাখা থাকে। তড়িৎদ্বার দুটি প্ল্যাটিনাম পাতের তৈরি এবং এগুলি প্ল্যাটিনাম তারের মাধ্যমে কোষের দেওয়ালে যুক্ত করা থাকে। এই তারগুলি কোষের বাইরে মার্কারিপূর্ণ পার্শ্বনলে প্রবেশ করানো থাকে। কোষে রাখা তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের রোধ তথা পরিবাহিতা
হুইটস্টোন ব্রিজের নীতি প্রয়োগ করে পরিমাপ করা হয়। এবার একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করি। তড়িৎ বৈশ্লেষিক দ্রবণের পরিবাহিতা পরিমাপের জন্য ডিসি ব্যবহার না করে এসি কারেন্ট ইউজ করা হয়। কারণ যদি ডিসি ব্যবহার করা হয় তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কিছু অংশের তড়িৎ বিশ্লেষণ ঘটবে এবং এর ফলে তড়িৎ বিশ্লেষ্যের গাঢ়ত্ব হ্রাস পাবে। সুতরাং পরীক্ষার সাহায্যে নির্ণীত দ্রবণের পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হবে। তাছাড়া তড়িৎ বিশ্লেষণের ফলে তড়িৎদ্বারে যদি গ্যাসীয় পদার্থ উৎপন্ন হয় তাহলে পোলারাইজেশন ঘটে, যার ফলে দ্রবণের এক্সপেরিমেন্টালি ক্যালকুলেটেড পরিবাহিতার মান ত্রুটিপূর্ণ হয়। এই প্রসঙ্গে তোমাদের জেনে রাখা দরকার, দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা ইজ ইকুয়াল টু পরীক্ষালব্ধ পরিবাহিতা ইন্টু কোষ ধ্রুবক। পরীক্ষায় দেখা গেছে কোষ ধ্রুবকের মান যত বেশি হবে পরীক্ষালব্ধ পরিবাহিতার মান তত কম হবে। সুতরাং বলা যায় যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কোষ ধ্রুবকের উপর নির্ভরশীল নয়। কোনো দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এবার দ্রবণের গাঢ়ত্ব পরিবর্তনের সঙ্গে আপেক্ষিক পরিবাহিতা কিভাবে পরিবর্তিত হয় সেটা জেনে নিই। তীব্র ও মৃদু উভয় প্রকার তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের গাঢ়ত্ব বৃদ্ধি করলে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বৃদ্ধি পায়। অন্যদিকে তীব্র ও মৃদু উভয় প্রকার তড়িৎ বিশ্লেষ্যের দ্রবণের লঘুতা বৃদ্ধি করলে দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা হ্রাস পায়। আবার বিভিন্ন ধাতব পরিবাহীর পরিবাহিতা তুলনা করার জন্য আপেক্ষিক পরিবাহিতা অ্যাপ্রোপ্রিয়েট রাশি হলেও বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতা তুলনা করার ক্ষেত্রে এটি ততটা কার্যকরী নয়। এই কারণে বিভিন্ন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে সঠিকভাবে তুলনা করার জন্য মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতা এই টার্ম দুটি ইউজ করা হয়। প্রথমেই আসা যাক মোলার পরিবাহিতার কথায়। এই মোলার পরিবাহিতাকে ল্যামডা এম দিয়ে এক্সপ্রেস করা হয়। মোলার পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কটি হল ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা ডিভাইডেড বাই এম। এছাড়াও মোলার পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে আরও একটি সম্পর্ক রয়েছে। এবার চলো মোলার পরিবাহিতার সিজিএস ও এসআই এককগুলি স্ক্রিনে দেখে নিই। এরপর আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা সম্পর্কে জানব। এই তুল্যাঙ্ক পরিবাহিতাকে ল্যামডা দিয়ে এক্সপ্রেস করা হয়। আবার তুল্যাঙ্ক পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্কটি হল ল্যামডা ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা ডিভাইডেড বাই এন। এই তুল্যাঙ্ক পরিবাহিতার সিজিএস ও এসআই এককগুলি তোমরা দেখে নাও। মোলার পরিবাহিতা ও তুল্যাঙ্ক পরিবাহিতার মধ্যে সম্পর্কটি হল ল্যামডা বাই ল্যামডা এম ইজ ইকুয়াল টু এম বাই এন। আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের নর্মালিটি, মোলারিটি এবং ওই পদার্থের প্রতি সংকেত এককে ক্যাটায়ন ও অ্যানায়নের মোট যোজ্যতার সম্পর্কটি তোমরা স্ক্রিনে দেখে নাও। এই প্রসঙ্গে কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশনস তোমাদের জেনে রাখা দরকার। এতক্ষণ পর্যন্ত তোমরা যা শিখলে, এবার সেই কনসেপ্টস অ্যাপ্লাই করে একটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করে দেখা যাক। আমরা অলরেডি জানি যে আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা ইজ ইকুয়াল টু 1/r ইন্টু L/A। করেসপন্ডিং ভ্যালুগুলো 1 নম্বর সমীকরণে বসিয়ে কাপ্পার মান পাই 0.02
ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। আবার মোলার পরিবাহিতা ল্যামডা এম ইজ ইকুয়াল টু 1000 কাপ্পা ডিভাইডেড বাই এম। 2 নম্বর সমীকরণে কাপ্পা এবং এম এর করেসপন্ডিং ভ্যালুগুলো বসিয়ে দ্রবণটির মোলার পরিবাহিতার মান পাওয়া যায় 50 ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। তাহলে আজকের ক্লাসে শেখানো এই কনসেপ্টগুলো ইউজ করে স্ক্রিনে আসা এই নিউমেরিক্যাল প্রবলেমটা সলভ করে দেখো তো।